পুষ্পস্তবক অর্পণ করবেন ভারতের কমিউনিস্ট পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য শ্রদ্ধেয় কমরেড রতন মুর্মু। পুষ্পস্তবক অর্পণ করবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর উদয়পুর মহকুমা সম্পাদক কমরেড দিলীপ দত্ত। মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্যদের একে একে পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি। পার্টির উদয়পুর অঞ্চলের ৩০টি অঞ্চল কমিটির সম্পাদকদেরকে এবং মহকুমা কমিটির সদস্যদের পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি। এর পরবর্তীকালে বিভিন্ন গণসংগঠনের সভাপতি এবং সম্পাদকদেরকে পুষ্পস্তবক দেওয়ার জন্য অনুরোধ করছি।
সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণে শ্রদ্ধা জানিয়ে আজকের যে স্মরণ সভা উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে হচ্ছে, তাতে উপস্থিত আছেন আমাদের পার্টির রাজ্য কমিটির সম্পাদক কমরেড জিতেন্দ্র চৌধুরী, পার্টির মহকুমার সম্পাদক সহ নেতৃবৃন্দ, মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে এই স্মরণ সভায় উপস্থিত আমাদের সংগ্রামী বন্ধুগণ। আমি প্রথমেই আমার ব্যক্তিগত তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে প্রয়াত সীতারাম ইয়েচুরির প্রতি গভীর শ্রদ্ধা, তার স্ত্রী, পুত্র, কন্যা সহ আত্মীয় পরিজন, তাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। স্মরণ সভায় মূলত পার্টির রাজ্য সম্পাদক আছেন, আলোচনা করবেন। আমরা সারা রাজ্যেই আমাদের পার্টির উদ্যোগে কমরেড সীতারামকে শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যে বেশ কিছু কর্মসূচি পালন করেছি। আগামী 24 তারিখ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা আমাদের পার্টির রাজ্য থেকে করা হবে বেলা 11টায়। আমাদের পার্টির প্রাক্তন সম্পাদক এবং বর্তমান পলিট ব্যুরো সদস্য কমরেড প্রকাশ করাত তাতে উপস্থিত থাকবেন। আজকে এখানে যেমন করা হচ্ছে, প্রতিটা মহকুমায় আমাদের পার্টির উদ্যোগে এই ধরনের স্মরণ সভা করা হবে। ব্যক্তিগতভাবে যদি বলেন যে কমরেড সীতারাম ইয়েচুরির সাথে কাজ করার অভিজ্ঞতা তো আমার নাই, কিন্তু যেটুকু আমাদের রাজ্যে ইনি এসছেন, বিভিন্ন সময়ে কথা হয়েছে একসাথে, আমার অভিজ্ঞতা যা বেরিয়েছে, অন্য বিষয়গুলি সুপ্রস্তাবে আছে। তার ছাত্র জীবন, তার ছাত্র আন্দোলনের কথা এবং পরবর্তী সময়ে পার্টির সর্বোচ্চ পর্যায়ে যাওয়া। এসএফআইয়ের সর্বভারতীয় সভাপতি হওয়ার পরে পরবর্তী সময় আমাদের পার্টির যে সর্বোচ্চ কমিটি, কেন্দ্রীয় কমিটি, পলিট ব্যুরো, এক সময় মাঝখানে পলিট ব্যুরো বাদ দিয়েও একটা সম্পাদক করে, তাতে কমরেড সীতারাম ইয়েচুরি ছিলেন, আমাদের মানিশ্বর বুদ্ধ ভট্টাচার্য, সম্ভবত 5 জন ছিলেন, নাম সব আমার মনে নেই। এরপরে তো পলিট ব্যুরো সদস্য হয়েছেন, পার্টির সম্পাদক হয়েছেন, মেধাবী ছিলেন, এই সম্বন্ধে কোনো প্রশ্ন নাই। কারণ আমাদের ছোট্ট অভিজ্ঞতায় বলবো, ধরেন বিভিন্ন সময় এয়ারপোর্টে আসার সময় কথা হয়েছে কোনো পরিস্থিতি, কোনো কিছু সম্বন্ধে, সহজে বিষয়টা আত্মস্থ করে নিতে পারতেন। এবং পড়াশোনার ক্ষেত্রেও আমরা দেখতাম, যদি ধরেন কোনো আমাদের পার্টি থাকতেন, আমরা পড়াশোনা করি, কোনো বই পড়ি, আমার একটা বই পড়তে যদি 1 ঘন্টা লাগে, ওনার এটা 8 ঘন্টাও লাগে না। এবং শুধু এ না, আমাদের অভিজ্ঞতা আমরা বামফ্রন্ট সরকারের সময় দেখেছি, উনি যখন রাজ্যসভার সদস্য ছিলেন, আমাদের রাজ্য স্তরে কোনো কর্মসূচি সরকারি, বিশেষ করে আমার মনে আছে আম্বেদকরের জন্মদিন পালনের অনুষ্ঠানে তিনি আসতেন, যেভাবে বিষয়টা উত্থাপন করতেন, তাতে ওই সাবজেক্টের উপর এত গভীরতা, এটা অনেকের মধ্যে থাকে না। যে কোনো বিষয়ে, সাহিত্য বলেন, সংস্কৃতি বলেন, বিজ্ঞান বলেন, কারণ বিজ্ঞান আন্দোলন আমাদের পার্টি যেই যারা দেখেন পার্টির কেন্দ্রীয় কমিটিতে পরিবর্তে, উনি সেই ফ্যাকশন দেখেন,
আমাদের রাজ্যেরও আছে, বিভিন্ন সময় অভিজ্ঞতা বিনিময় হয় যে কত গভীরতা বিষয়ের সম্বন্ধে তিনি যখন আলোচনা করেন এটা বোঝা যায়। এরকম একটা নেতৃত্বকে যেমন হারালাম আমরা, তেমনি আমি বলবো এই সময়ের মধ্যে কমরেড সীতারাম ইয়েচুরির খুব প্রয়োজন ছিল। এই কারণে প্রয়োজন ছিল, বিশেষ করে 14 সালের পরে আমাদের দেশ যে রাস্তায় চলছে, সরকার যেই রাস্তায় চালানোর চেষ্টা করছেন, সরকার যেই দল পরিচালনা করছে, তাদের যে লক্ষ্য, তাদের যে কাজকর্মের ধারা, এটা আমাদের দেশের সংবিধান, দেশের গণতন্ত্র এবং দেশের যে কাঠামো আছে, সাংবিধানিক কাঠামো থেকে আরম্ভ করে শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কাঠামো আজকে প্রশ্নের সম্মুখীন। অর্থাৎ এই কাঠামো থাকবে কিনা না রাখার পক্ষে যারা কাজ করছেন তারা হলেন এই সরকার এবং সরকার পরিচালনা করার দলগুলি, আরএসএস এর নেতৃত্বে। বিশেষ করে 14 সালে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যারা চরম দক্ষিণপন্থী, যারা আমাদের দেশকে হিন্দুস্তান, হিন্দি এই আদর্শে নিয়ে যেতে চাইছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ শোনাচ্ছে, আমাদের শিক্ষা থেকে সমস্ত কাঠামোর মধ্যে তাদের লোক বসিয়ে দিয়ে তাদের আদর্শে যাতে দেশ পরিচয় তার জন্য চেষ্টা করছে। এই সময়ের মধ্যে 2015 সালে কমরেড সীতারাম ইয়েচুরি সাধারণ সম্পাদক হন। আমরা লক্ষ্য করছি গত লোকসভা পর্যন্ত আমাদের দেশে এই একটা চরম দক্ষিণপন্থী সাম্প্রদায়িক দলের বিরুদ্ধে লড়াই করার জন্যে সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে যে এককাট্টা করা দরকার, এটা ভারতবর্ষের সব রাজনৈতিক দলের কাছে নেওয়ার ক্ষেত্রে কমরেড সীতারাম ইয়েচুরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। এটা অস্বীকার করার উপায় নাই যে গত লোকসভা নির্বাচনে বিজেপির যা ফল হয়েছে, ফল আপনারা জানেন, আমি বলছি এটা তাদের কাছে খারাপ ফল। হ্যাঁ, তারা সরকার তৈরি করেছে, কিন্তু আগে একেবারে স্টিম রোলার চালিয়ে যেভাবে সাম্প্রদায়িক নীতিকে শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা, এটা প্রতিহত কিছুটা হলো হয়েছে। এবং এটার কৃতিত্ব, হ্যাঁ নিশ্চয়ই একটা দল না, আমাদের পার্টির পক্ষে কমরেড সীতারাম ইয়েচুরি যোগ্য ভূমিকা পালন করেছেন এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলিকে এককাট্টা করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিত করতে। তার ফল লোকসভা সরকার তৈরি না করলেও আমরা পেয়েছি। হ্যাঁ, এটা ঠিক, এই লোকসভা নির্বাচনেও যদি না নির্বাচন কমিশন বিজেপির পক্ষে কাজ না করত, আমি অন্য অনেক কারণ আছে, একটা কারণ বললাম, এই যদি না করতো তাহলে বিজেপি সরকারে আসতে পারে না। কারণ যেখানে বিজেপি ভালো ফল করেছে, হিন্দুত্বের ধ্বজা তুলেছে, সেখানেই বিজেপি পরাস্ত হয়েছে। এক্ষেত্রে নিশ্চয়ই আমাদের পার্টি সার্বিকভাবে কৃতিত্ব নিতে, তার অন্যতম সেনাপতি হলো কমরেড সীতারাম ইয়েচুরি ছিলেন। এর বিপদ তো কেটে যায়নি, এখনো এর বিপদ আছে, দেখছেন না? হুঙ্কার চাচ্ছে এক দেশ এক ভোট, জম্মু কাশ্মীরে গিয়ে চিৎকার করছে, সংখ্যালঘুদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছে। বিপদ কাটেনি। এই বিপদের সময় আরও বেশি মিত্রশক্তি বাড়ানোর ক্ষেত্রে কমরেড সীতারাম ইয়েচুরি ভূমিকা নিতে পারতেন। তার প্রয়াণে এটা আমাদের কিছুটা হলেও ধাক্কা খেলো। হ্যাঁ, নিশ্চয়ই আমাদের পার্টি যৌথভাবে চলে, যৌথ নেতৃত্বে চলে, যৌথ সিদ্ধান্তে চলে, আমরা সেটা কাটানোর চেষ্টা করব, কিন্তু ক্ষতি তো হলো। তেমনি শুধু আমাদের দেশে না,
আমাদের দেশে কটা লোকসভার আসন, কটা বিধানসভা সিপিআইএম পালো, এটা বড় প্রশ্ন না। কিন্তু সার্বিকভাবে দেশে আমাদের পার্টির সম্মান বৃদ্ধি পেয়েছে নীতির কারণে। শুধু এমপি হওয়ার এমএ হওয়ার জন্য আমরা লড়াই করি না, দেশের মঙ্গলের জন্যে, গণতন্ত্রকে রক্ষার জন্য, সাম্প্রদায়িক সম্পর্ক করার জন্য আমরা লড়াই করি। এটা প্রমাণ করেছি আমরা। সাথে সাথে বিশেষ করে পূর্ব ইউরোপ সহ রাশিয়ার যে বিপর্যয়, তারপরে তো কমিউনিস্ট আন্দোলন সম্বন্ধে, কমিউনিস্ট পার্টি সম্বন্ধে একটা প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। যারা 2017 সাল থেকে আর 1917 সাল থেকে মার্ক্সবাদকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করছিলেন, প্রতিনিধিত্ব প্রকাশ করছিলেন, তারা খুশি হয়েছিলেন। তার মধ্যে দিয়ে বিভিন্ন দেশে যে কমিউনিস্ট পার্টিগুলি লড়াই করেছে কমিউনিস্ট আদর্শকে রক্ষা করার জন্য, মার্ক্সবাদ লেনিনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তার মধ্যে আমাদের পার্টি আমরা বলতে সবচেয়ে অগ্রণী ভূমিকা নিয়েছে। তার ক্ষেত্রেও কমরেড সীতারাম ইয়েচুরি আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সিপিআইএমকে সমস্ত বামপন্থী দল, শুধু কমিউনিস্ট না, তাদের কাছে নিয়ে যাওয়া যায়, তাদের সাথে বিভিন্ন সম্পর্ক তৈরি করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সেদিক থেকেও নিশ্চয়ই আমাদের পার্টির যারা আছেন তারা নিশ্চয়ই করবেন, কিন্তু এদিক থেকেও আমরা একটু ক্ষতিগ্রস্ত হলাম। সার্বিকভাবে আমি যেটা বলবো যে কমরেড সীতারাম ইয়েচুরি আমাদের পার্টির সাধারণ সম্পাদক ছিলেন। সাম্রাজ্যবাদ এবং সাম্প্রদায়িক শক্তির লড়াইতে যে ভূমিকা নিয়েছেন এবং পার্টির সংগঠনকে শক্তিশালী করার জন্য ভূমিকা নিয়েছেন, আমাদের সেই দায়িত্ব পালন করে। বিশেষ করে আমি বর্তমান সময় হলো আমাদের পার্টির, এখন তো জানেন আমরা 3 বছর পর পর পার্টির সম্মেলন করি। আগামী এপ্রিল মাসে 25 সালে আমাদের পার্টির কংগ্রেস হবে। তার আগে সব স্তরে পার্টির সম্মেলন হচ্ছে, আপনাদের হচ্ছে, যারা পার্টি করি আমরা। আমাদের এই 6 বছরে এই ত্রিপুরা রাজ্যের অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা হলো আমরা যারা শপথ নিয়ে কমিউনিস্ট পার্টিতে যুক্ত হয়েছি, যারাও এখনো আছি, তারা আমরা সমান দায়িত্ব পালন করছি না। এমনকি আমরা মিটিংয়ে পর্যন্ত আমাদের অংশগ্রহণ নাই, লড়াই আন্দোলনে অংশগ্রহণ নাই, পিছু টান। আমি বলব সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা জানাতে হলে এই যে সম্মেলন আছে, আমাদের উদ্দেশ্য উচিত অতীতে দুর্বলতা যে সমালোচনা হবে, আলোচনা হবে, কিন্তু এই সম্মেলনকে ভিত্তি করে সমস্ত পার্টি কমরেডকে আমরাতে সম্মেলনের ময়দানে আনতে পারি, সক্রিয় করতে পারি। এই দায়িত্ব যদি আমরা নিতে পারি, তাহলে আগামী দিনে কমরেড সীতারাম ইয়েচুরি যে লড়াই সংগ্রাম করেছেন, সংগঠনকে যে মজবুত করতে চেয়েছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে, আমাদের রাজ্যেও যে সাম্প্রদায়িক প্রতিভূ, সাম্প্রদায়িক দল বিজেপি, আইপিএফটির মতো দল, মথার মতো দল একটা সরকার চালাচ্ছে, তাতে প্রতিহত করতে আমরা পারবো। এই দায়িত্ব আপনারা নেবেন। এই কটা কথা বলে আমি আবারও কমরেড সীতারাম ইয়েচুরির প্রতি শ্রদ্ধা, তার পরিবার পরিজন সমবেদনা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। কমরেড সীতারাম ইয়েচুরি অমর রয়। আসীন আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য কমরেড রতন ভৌমিক, পার্টির গোমতী জেলার ভারপ্রাপ্ত সম্পাদক কমরেড রঞ্জিত দেবনাথ, এবং আজকে আমাদের প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরির স্মরণ সভায় আগত পার্টির জেলা, মহকুমা এবং আরও বিভিন্ন কমিটির বিভিন্ন স্তরের কমরেড বন্ধু এবং সাথীগণ, আমি প্রথমেই আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তার পাশাপাশি আমাদের প্রিয় কমরেড
এই সময়েতে আমাদের দেশের কমিউনিস্ট তথা বামপন্থী আন্দোলনের এবং সামগ্রিকভাবে দেশের ধর্মনিরপেক্ষ শক্তির অন্যতম সোচ্চার কণ্ঠস্বর কমরেড সীতারাম ইয়েচুরির স্মৃতির প্রতি গভীর আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার আগে দুজন বক্তা কমরেড সীতারাম ইয়েচুরি সম্পর্কে নানা দিক তুলে ধরেছেন খুব সুন্দরভাবে। হয়তো কিছুটা চর্বিত চর্বণ হবে, তারপরও তার স্মরণে আমি যে কথাগুলো এখানে বলতে চাই। এই মুহূর্তে আমাদের দেশের যে রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা, একটা দক্ষিণপন্থী সাম্প্রদায়িক শক্তি দেশের একচেটিয়া পুঁজির যুগ সাজস্যে যেভাবে এই দেশের স্বাধীনতার সমস্ত স্বপ্ন গত 7.5 দশক ধরে এদেশের বামপন্থী তথা গণতান্ত্রিক আন্দোলনের অর্জিত সমস্ত সাফল্যগুলো এটাকে নস্যাৎ করে দিয়ে কিভাবে এই কদিন আগেও এক দেশ এক নির্বাচনের নামে, আসল কথাটা হলো এক ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা এটাকে কেন্দ্রীভূত করা, শুধুমাত্র স্বাধীনতার পর গত 77 বছরের আমাদের যে অর্জন না, প্রায় 250 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে এদেশের ধর্মীয়, সামাজিক, ভাষা, অসংখ্য বৈচিত্র্যের মাঝে আমরা ভারতীয় সভ্যতার এবং ভারতীয় গণতন্ত্রের যে ভিত গঠন করেছি, এটাকেই দুর্বল করে দেওয়ার যে অপচেষ্টা, সেই চেষ্টাকে প্রতিহত করার জন্য যে লড়াই চলছে, সে লড়াইয়ের একজন অগ্রবর্তী সেনাপতি, সবচেয়ে উজ্জ্বল সেনাপতি, মতাদর্শগত দিক থেকে, রণকৌশল রণনীতি তৈরির দিক থেকে এবং সমাজের সমস্ত অংশের মানুষকে একসাথে নিয়ে চলার যে পারদর্শিতা, এরকম একটা নেতৃত্বদানের ভূমিকার দিক থেকে একটা উল্কাপতন হয়ে গেল। স্বাভাবিকভাবেই শুধু আমাদের পার্টির না, কমিউনিস্ট আন্দোলনের না, গোটা দেশের এই চলমান যে আমাদের সংগ্রাম, লড়াই, এর একটা অপূরণীয় ক্ষতি হল। কিন্তু আমরা কমিউনিস্টরা এই শূন্যতা বা যে ক্ষতি হয়ে গেল তার জন্য আফসোস করার বা সে কারণে ভেঙে পড়ার, হতাশ হওয়ার সে শিক্ষা কমিউনিস্টরা দেয় না। বরঞ্চ আমরা এই অবস্থার মধ্য দিয়েও অতীত থেকে এবং যে কমরেডকে, যে শক্তিকে আমরা হারালাম, তার জীবন থেকে উপাদান গ্রহণ করে কিভাবে
সেই শূন্যতা পূরণ করব, কিভাবে আমরা ঘুরে দাঁড়াবো, এটাই আমাদের কমিউনিস্টদের পদ্ধতি, এটাই আমাদের চালন শক্তি। কাজেই কমরেড সীতারাম ইয়েচুরিকে স্মরণ করার মধ্য দিয়ে আমরা আমাদের সেই চলার পথটাকে কীভাবে আরও প্রশস্ত করা যায় আমরা সেটা দেখব। এখানে কমরেড রঞ্জিত দেবনাথ বেশ কয়েকটি কমরেড সীতারাম ইয়েচুরির অসংখ্য তার ছাত্রজীবন থেকে একদম শেষ দিন অবধি তার জীবনের অল্প কিছু নুরি শুধু তুলে ধরেছেন। হ্যাঁ, নিঃসন্দেহে তার যে বায়োগ্রাফি, তার যে বায়োডাটা, জীবনপঞ্জি, একজন অত্যন্ত মেধাবী একজন ছাত্র, মেধাবী একজন ব্যক্তিত্ব হিসাবে তিনি সর্বজন স্বীকৃত, সর্বজন বিদিত এবং সবার কাছে সমাদৃত। এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু মেধাবী হলেই যে সমাজের কাজে লাগবেন, দেশের কাজে লাগবেন, তিনি মানুষের জন্য ভালো কাজ করবেন, এটা কিন্তু হয় না। তাহলে তো শ্যামাপ্রসাদ মুখার্জি, ইদানিংকালে নিশ্চয়ই অনেকেই নামটা জানেন, আমাদের রাজ্যের তথা দেশের বর্তমান শাসক গোষ্ঠী তাকে খুবই শ্রদ্ধা করেন, স্মরণ করে। তিনিও খুব অল্প বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। অবিভক্ত বাংলাতে যারা বঙ্গভঙ্গের যারা উদ্যোগী, তাদের সাথে হাত ধরে সেই সরকারের মন্ত্রী ছিলেন। আবার দেশ স্বাধীন হওয়ার পর 1952 সালে দেশের প্রথম নির্বাচন হয়ে নির্বাচিত সরকার তৈরি হওয়ার আগে জওহরলাল নেহরুর নেতৃত্বে যে সর্বদলীয় সরকার হয়েছিল, সে দলেরও একজন মন্ত্রী ছিলেন। তাহলে তার মেধাকে তো অস্বীকার করা যায় না। কিন্তু সেই মেধা আমাদের দেশের হিতে, আমাদের দেশের জাতীয় সংহতি বা অর্থনীতি বা সামগ্রিক বিকাশে তার শিক্ষা পথ দেখাচ্ছে কি আমরা বলতে পারি। বরঞ্চ তার হাত ধরেই তো জনসংঘ তৈরি হয়েছে, আরএসএস, বিজেপি তাকেই গুরু হিসাবে স্বীকার করে। তাহলে মেধা হলেই যে সে মেধা সমাজের হিতে, মানব যে সমাজের উন্নয়নে কাজে লাগবে, কোনো গ্যারান্টি সেখানে নেই। কিন্তু সেই মেধা যদি মার্ক্সবাদী লেনিনবাদী মতাদর্শে এই শিক্ষিত হয়, মার্ক্সবাদী লেনিনবাদী মতাদর্শে সে মেধা আরো সমৃদ্ধ হয়, নানা প্রতিকূল অবস্থার মধ্যে দাঁড়িয়েও যুক্তিকে শানিত করে মানুষকে সঙ্গে নিয়ে সে মেধা অনেক প্রসাদ্য সাধন করতে পারে। কমরেড সীতারাম ইয়েচুরি সম্পর্কে সেটা বলা যায়। ইতিমধ্যেই পত্রপত্রিকাতে, শুধু আমাদের পত্রিকা না, বুর্জুয়া পত্রিকা তারাও অনেক ভালো ভালো কথা প্রকাশ করেছেন কমরেড সীতারাম ইয়েচুরি সম্পর্কে। যে তিনি যে সেন্ট্রাল বোর্ড অফ যে সেকেন্ডারি এডুকেশন, সিবিএসই,
এখনও সিবিএসই, আইসিএসসি এই বোর্ডগুলো আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি মান্যতা পায়। তার সময়তে তিনি তার ফার্স্ট হয়েছিলেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ আমাদের দেশের যে কয়েক হাজার হাজার কলেজের মধ্যে প্রথম সারি কলেজের মধ্যে তার যে এই নানা দিক থেকে এগুলোর কি বলে এই দক্ষতা বা অন্য কিছু বিচার হয়, তার মধ্যে অন্যতম। এবং এখনও সেন্ট স্টিফেন কলেজ, সেই কলেজের ফাইনাল ইয়ার ছাত্ররা পরীক্ষা পাশ করে বের হবার আগেই তাদের বিভিন্ন সংস্থা থেকে চাকরির অফার আসে। আর সীতারাম ইয়েচুরি ছিলেন অর্থনীতির ছাত্র এবং সে অর্থনীতিতে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে তিনি এই প্রথম হয়ে তিনি পাশ করেছেন। এখানে শেষ না, তিনি জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পর ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হন। যদিও তিনি যে পরিবার থেকে এসছেন, তেলেগু উচ্চ ব্রাহ্মণ পরিবার, তার ঠাকুরদাদা ছিলেন সেই সময়েতে অবিভক্ত অন্ধ্রের হাইকোর্টের চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, বাবাও ছিলেন সিভিল সার্ভিসের। এগোরের ছেলেমেয়েরা তো কমিউনিস্ট পার্টিতে যাওয়ার কথা না, আসার কথা না, অনেক দূরে থাকবে, রাজনীতি থেকে দূরে থাকবে। তিনি এসছেন, মার্ক্সবাদী লেনিনবাদী মতাদর্শের সাথে নিজেকে মিলিয়েছেন। আর সেটাই তার মেধার সাথে তার কমিটমেন্ট। অর্থাৎ একদিক থেকে সমাজকে, পৃথিবীকে, চলমান সময়কে ব্যাখ্যা করার সেই দক্ষতা, আরেক দিক থেকে মার্ক্সবাদ লেনিনবাদের বীক্ষণে সমাজকে বিশ্লেষণ করার মধ্য দিয়ে কিভাবে আমাদের দেশের সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক পরিস্থিতিতে মানব মুক্তি আনতে গেলে পরে কোন পথ দখল করতে হবে, তিনি সেই পথের সাথে যুক্ত হয়েছেন। এবং খুব অল্প বয়সেই আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য হন 1985 ইংরাজিতে। তার পরবর্তী কংগ্রেসেই সেন্ট্রাল সেক্রেটারিয়েট, কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলী, এটা পলিট ব্যুরোকে সাহায্য করে, তার সদস্য হয়েছেন। এটা এখনও আবার রিইন্ট্রোডিউশন করা হয়েছে, এখনও আছে এটা। আবার তার পরবর্তী কংগ্রেসে তিনি পলিট ব্যুরো মেম্বার হয়েছেন 1992-এ। তো এই যে অল্প বয়সী একজন কমিউনিস্ট কর্মী বা নেতা এমনিতেই যে যুবকদেরকে পার্টিতে টানতে হবে, নিশ্চয়ই এটা দরকার। কিন্তু সেই কারণেই কমরেড ইয়েচুরি তার শিক্ষাগত কিছু উৎকর্ষতা আছে, এই জন্যই তাকে এই প্রমোশন দেওয়া হয়েছে, মোটেই তা না। আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর যে মতাদর্শগত লাইন, যেটা 1968 ইংরাজির সালকিয়া প্লেনামে মার্ক্সবাদ লেনিনবাদকে অনুসরণ করার মধ্য দিয়ে আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সেভাবে আবর্তিত হবে, এটা শুধু একটা সিদ্ধান্ত গ্রহণ হলো, একটা প্রস্তাবনা পার্টি কংগ্রেসে বা কেন্দ্রীয় কমিটি দেওয়া হলো, তার মধ্য দিয়ে এটা হয়ে যায় না।
এটা সারা পৃথিবীর সাথে চলমান সময়কে ব্যাখ্যা করে সেই জায়গায় আমাদের স্লোগান কি হবে, পদ্ধতি কি হবে, তারও দিক নির্দেশ তৈরি করতে হয়। কমরেড সীতারাম ইয়েচুরি যখন তিনি পলিট ব্যুরো মেম্বারও হননি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেম্বার, 1927 ইংরাজি অক্টোবর বিপ্লবের বোধহয় 70তম বার্ষিকী, তখনও সোভিয়েত ইউনিয়ন অটুট ছিল। সোভিয়েত ইউনিয়নের এই সিপিএসইউ, কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়নের সাধারণ সম্পাদক মিখাইল গর্বাচভ, আবার সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টও, তিনি এই নভেম্বর বিপ্লব উপলক্ষে একটা ভাষণ দেন। সেই ভাষণে তিনি হয়তো নাম শুনে থাকবেন, সোভিয়েত পার্টি গ্লাসনস্ট পেরেস্ত্রোইকা নামে দুটা দলিল প্রকাশ করেন। এটা রাশিয়ান শব্দ। তার মূল কথা হলো যে না, আগামী পৃথিবীতে সমাজ পরিবর্তন করার জন্য, সমাজতন্ত্র গঠন করার জন্য এবং সমাজতন্ত্রকে সাম্যবাদে বিকশিত করার জন্য এর দিন ধরে লেনিন বা মাও জেদংরা তারা যে শ্রেণী সংগ্রামের কথা বলেছে, যেভাবে সাম্রাজ্যবাদ এবং এই সমাজতন্ত্রের মধ্যে এই যে বিরোধ, আমাদের পার্টি এরকম 4টি দ্বন্দ্বের কথা বলেছে। এই দ্বন্দ্বগুলি এখন নেই। অর্থাৎ আগামী দিন সমাজতন্ত্র এমনিতে হয়ে যাবে, আপোষ হয়ে যাবে। ধনতন্ত্রের সাথে এরকম একেবারে সাপে নেওয়ালে যুদ্ধ করে, লড়াই করে যে দ্বন্দ্বগুলোর কথা আমরা বলছি, এই দ্বন্দ্ব টিকিয়ে রাখার কোনো দরকার নেই। আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সারা পৃথিবীর আরও অনেকগুলো কমিউনিস্ট পার্টির মধ্যে, সব কমিউনিস্ট পার্টি তো সরকারে নেই, চীনে আছে, ভিয়েতনামে আছে, কিউবাতে আছে, উত্তর কোরিয়াতে আছে, কিন্তু কমিউনিস্ট পার্টি তো বাংলাদেশেও আছে, পাকিস্তানেও আছে, শ্রীলঙ্কাতেও আছে, আমেরিকা, ইউরোপের বহু দেশে আছে, সবাই সরকারে নেই। মিখাইল গর্বাচভ, রাশিয়ার কমিউনিস্ট পার্টি বলেছে, তার মানে তো ঠিকই আছে। কিন্তু কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এটাকে সমালোচনা করে এবং তার উপরে কিছু চলমান পরিস্থিতির উপরে আমাদের বক্তব্য এই হিসাবে একটা রেজুলেশন তৈরি করে। এই রেজুলেশন তৈরি করেন এই তরুণ তখনকার সেন্ট্রাল সেক্রেটারি মেম্বার কমরেড সীতারাম ইয়েচুরি। অষ্টআশি ইংরেজিতে। আর তার 3 বছরের মাথাতেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে সারখার হয়ে যায়, সিপিএসইউ দুর্বল হয়ে যায়, বিপ্লবীরা রাশিয়া 15 টুকরা করে দেয়। তো এখানেই কমরেড সীতারাম ইয়েচুরি তার যে মতাদর্শগত, তার যে ভিত এবং মার্ক্সবাদ, লেনিনবাদ, এই সূত্রকে ভিত্তি করে ভবিষ্যৎকে দেখার, বিশ্লেষণ করার যে তার ক্ষমতা,
তার পরবর্তী সময়েতে আমাদের পার্টি কংগ্রেসে এই বিষয়টির উপরে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি কি হবে আর একটা ডকুমেন্ট, আর একটা দলিল তৈরি হয়। চেন্নাই যে আমাদের পার্টি কংগ্রেস, এবং সাধারণত যে পার্টি কংগ্রেসে এরকম যে প্রস্তাব উত্থাপিত হলে সিনিয়র মোস্ট যারা পলিট ব্যুরো মেম্বার তারা করে থাকেন। আর বিশেষ করে এই 70 দশকের পর থেকে সব কংগ্রেস তো তখন আমার থাকার সুযোগ হয়নি, বা পার্টিতে আমি তখন সেই পজিশনেও ছিলাম না, ডকুমেন্টগুলোতে যা পড়েছি এই সমস্ত ক্ষেত্রেতে এগুলো দায়িত্ব ছিল কমরেড এম বাসাপ্পুন্নাইয়ার। কিন্তু বাসাপ্পুন্নাইয়া জীবিত থাকার সময় থেকেই কমরেড সীতারাম ইয়েচুরি তিনি পলিট ব্যুরো মেম্বার হওয়ার আগেই এই মতাদর্শগত দলিল পার্টি কংগ্রেসে পেশ করার সে যোগ্যতা অর্জন করেন। তখন থেকেই সীতারাম ইয়েচুরি মৃত্যুর দিন অবধি শুধু আমাদের পার্টিতে না, আন্তর্জাতিক ক্ষেত্রেতেও সিপিআইএমের সাথে পৃথিবীর বিভিন্ন দেশের যে কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক, এই বিভিন্ন ক্ষেত্রেতে আমাদের যে আলাপ আলোচনা, এই জায়গায় কমরেড সীতারাম ইয়েচুরি তিনি নেতৃত্ব দিয়ে আসছেন। এই হলো তার মেধা, এবং সে মেধা মার্ক্সবাদ লেনিনবাদের তার তত্ত্বে সেভাবে তৈরি হয়েছে। কিন্তু তার যে নেতৃত্ব দান করারকারী ক্ষমতা শুধু এখানে সীমাবদ্ধ ছিল না। সাংসদ হিসাবে তার কিছু শুনেছেন, আমি পুনরাবৃত্তি করব না। আমাদের দেশে সাধারণত পত্রপত্রিকা হোক বা জনমানুষে স্বাভাবিকভাবেই মানুষের দোষ নাই। মানুষ কি দেখে, কি রাজ্য সরকারে বা কেন্দ্রীয় সরকারে মন্ত্রিত্বের চেয়ারে কে বসেন। হ্যাঁ, সিপিআইএমেরও অন্য পার্টিরও মানুষের ধারণা, বাহ অমুক নেতা মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, এই ছিলেন, তারাই বোধহয় দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যোগ্য ভূমিকা নেন, অন্যদের ভূমিকা তেমন নেই। কিন্তু কমরেড সীতারাম ইয়েচুরি, এই যে ইউপিএ সরকার তৈরি হলো, আপনারা জানেন 2004 সালে ইউপিএ সরকার, এই যে গেল লোকসভা নির্বাচনের মতো নির্বাচনের আগে কোনো জোট এবার যেমন তৈরি হয়েছে ইন্ডিয়া ব্লক, এরকম জোট তৈরি করা হয়নি। আমাদের পার্টির থেকে তখন স্লোগান তোলা হয়েছিল, চেষ্টা হয়েছিল এরকম একটা মঞ্চ তৈরি করার, এবং স্লোগান উঠেছিল তখন যে সাম্প্রদায়িক বিজেপিকে পরাজিত করতে হবে এবং কংগ্রেসকেও একচেটিয়াভাবে ক্ষমতাতে দেওয়া যাবে না। সেখানে দেশের যে গণতান্ত্রিক শক্তি, আঞ্চলিক দল এবং আরো অন্যান্য দল, একটা মানে অনেকগুলি দলের একটা জোট তৈরি করার মধ্য দিয়ে এই দেশের ধর্মনিরপেক্ষ শক্তির সমন্বয়েই একদিক থেকে সাম্প্রদায়িকতা রক্ষা সম্ভব, আরেক দিক থেকে ভারতীয় বুর্জোয়াদের কংগ্রেস সহ এই ধনতন্ত্রের কাছে যে আত্মসমর্পণ, এর থেকে রক্ষা করা দরকার। ভোট হয়েছিল, বিজেপি পরাজিত হয়, কিন্তু কংগ্রেসও সংখ্যাগরিষ্ঠ পায় না।
তারপরে ইউপিএ তৈরি হয়, কিন্তু ইউপিএ তৈরি হলে চলবে কি করে? তার একটা কমন মিনিমাম প্রোগ্রাম সিএমপি তৈরি হয়েছিল, আমরা সবাই জানি। সিএমপি আমরা বলতাম, ন্যূনতম সাধারণ কর্মসূচি। তারও আর্কিটেক্ট এই কমন মিনিমাম প্রোগ্রাম। এখন কমন মিনিমাম প্রোগ্রামে যদি সব দাবি, কমিউনিস্ট পার্টির দাবি যদি ঢুকিয়ে দেয়, স্বাভাবিকভাবেই কংগ্রেস বা অন্যান্য বুর্জোয়া পার্টি মানবে না। একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বিজেপিকে ক্ষমতার থেকে বের করা গেছে, কিন্তু আরেকটা বিকল্প সরকার তৈরি না হলেও ক্ষতি হবে। কমরেড সীতারাম ইয়েচুরি ছিলেন এই কমন মিনিমাম প্রোগ্রাম তৈরি করার পেছনে মূল চালিকা শক্তি বা ব্রেন। এবং এই সময়েতে যে কয়েকটা যুগান্তকারী যে আইন তৈরি হয়েছে আমাদের দেশে স্বাধীনতার পর, রেগা, রাইট টু ইনফরমেশন, এগুলো সমস্ত ক্ষেত্রেতে কমরেড সীতারাম ইয়েচুরি, অবশ্যই আরেকজন কমরেডের নামও বলতে হয়, কমরেড বৃন্দা কারাত, প্রতিটি লাইন, প্রতিটি শব্দ চয়নে এদের ভূমিকা ছিল। তা না হলে পরে এগুলো সেখানে আসতো না। কিন্তু শুধু পর্দার আড়াল থেকে এইভাবে একটা বুর্জোয়া ব্যবস্থাতে জনহিতে কিভাবে তার কর্মসূচি তৈরি করা যায়, সেই ক্ষেত্রেতেই তাদের ভূমিকা ছিল তা না। আমার সৌভাগ্য, ষোড়শ লোকসভাতে যখন আমি রাজ্য থেকে নির্বাচিত হয়ে যাই, তখনও তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। আমি বছর দুয়েক তাকে সেখানে পাই। আমরা লোকসভার সদস্য, তো রাজ্যসভার। কমরেড সীতারাম ইয়েচুরি ষোড়শ লোকসভার সময়তে আমাদের সংখ্যা তখন একেবারে কম হয়ে গেছে। লোকসভাতে সিপিআইএমের মতো 9 জন, আর 2 জন হলো নির্দল, কেরালা থেকে নির্বাচিত, তারা আমাদেরই লোক, নির্দল হিসেবে জিতেছেন 11 জন। রাজ্যসভাতে মাত্র 6 জন। তো সেক্ষেত্রেতে লোকসভা বা রাজ্যসভা দুই কক্ষেই সংখ্যার অনুপাতে আমরা একেবারে নগণ্য শক্তি। আর সরকারে কারা? বিজেপি, যারা দেশের সংবিধান মানতে চায় না, গণতান্ত্রিক কাঠামোকে অস্বীকার করতে চায়, ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র শব্দ এরা উচ্চারণই করতে চায় না। আপনারা দেখেছেন, এই যে নতুন পার্লামেন্ট ভবন যখন উদ্বোধন হয়, তখন প্রত্যেক সাংসদকে একটা করে নতুন সংবিধানের কপি দেওয়া হয়েছে। আমাদের যে প্রিয়াম্বল, মুখবন্ধ যে আমাদের সংবিধানের, সেখানে 2টো শব্দ তারা বাদ দিয়ে দিয়েছে। এটা করতে পারে না। যে কতটুকু তাদের মানে দৃষ্টতা, সংবিধানের মুখবন্ধ থেকে 2টো শব্দ বাদ দিয়ে দিয়েছে, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। তাহলে তারা এই যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসার পর লোকসভা বিধানসভা অধিবেশন কিভাবে চলছে কল্পনা করতে পারেন। কিন্তু এই পরিস্থিতিতেও রঞ্জিতবাবু বলেছেন, কমরেড সীতারাম ইয়েচুরির শব্দ চয়ন, বাক্য গঠন, এটা তো আছেই। তার চেয়ে হলো যে সমস্ত পরিস্থিতির সেরকম বিশ্লেষণ করার মধ্য দিয়ে, এই সামগ্রিক বিরোধিতার মধ্য দিয়েও, ক্ষুরধার যুক্তির মধ্য দিয়ে গোটা বিরোধী দলকে সরকারের জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে এক কাট্টা করে, এমনকি শাসক দলের বিরুদ্ধেও
চির ধরানোর ক্ষমতা, এবং ভারতবর্ষের সংসদীয় ইতিহাসে অতীতে যাওয়া হয়নি, এই কমরেড সীতারাম ইয়েচুরি তার হাত ধরে সেটা হয়েছে। সেটা হলো বিধানসভা বা লোকসভাতে বছরের যে প্রথম অধিবেশন হয়, সে অধিবেশনে বিধানসভা হলে রাজ্যপালরা বক্তৃতা করেন, সরকারের তৈরি করা বক্তৃতা তুতা পাখির মতো আওড়ান। আর সংসদে এটা দুইটা কক্ষ একসাথেই হয়, রাজ্যপাল রাজ্যসভা এবং লোকসভার সাংসদদেরকে এক জায়গায় নিয়ে এসে বক্তৃতা করেন, সরকারের বক্তব্য পড়েন। এই বক্তৃতার উপরে আবার দুই কক্ষে আলাদাভাবে ধন্যবাদ সূচক প্রস্তাব আসে শাসক দলের তরফ থেকে, লোকসভাতেও আসে, রাজ্যসভাতে আসে। রাজ্যসভাতেই ধন্যবাদ সূচকের উপর একটা অ্যামেন্ডমেন্ট, এটার উপরে সংশোধনী। এরকম সরকারের কোনো প্রস্তাবে যদি লোকসভাতে সরকারের প্রস্তাব যদি ফেল করে, পাস না হয়, কোনো কোনো ক্ষেত্রে সরকারের পতন হবারও কারণ আছে। রাজ্যসভাতে ফেল হলে কোনো আপত্তি নেই, কিন্তু রাষ্ট্রপতির ভাষণ তার উপরে আবার সংশোধনী, এটা কমরেড সীতারাম ইয়েচুরি দেখিয়েছেন। এটা শুধুমাত্র শব্দচয়ন, বাক্য গঠন তো আছেই, কিন্তু তার সাথে যে সমগ্র এই যে ভাষণ, তার বিশ্লেষণ করার মধ্য দিয়ে কি কারণে এটা সেই মুহূর্তে আমাদের দেশের সরকার পরিচালনার ক্ষেত্রেতে রাষ্ট্রপতির যে বক্তব্য, এটা ঠিক তার সাথে সাযুজ্য না। অর্থাৎ সরকার এই ক্ষেত্রেতে ফেল, রাষ্ট্রপতির বক্তব্য তো সরকারের বক্তব্য, অর্থাৎ সরকারকে মাথা নত করানো, এটা করেই দেখিয়েছেন কমরেড সীতারাম। এবং তিনি বছরের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্টের হিসাবেও স্বীকৃতি আদায় করে নিয়েছেন। এটা একদিক। আরেক দিক হলো, এটাও মতাদর্শের দিক, সেটা হলো এই যে আমাদের দেশের বর্তমান যারা শাসক গোষ্ঠী, তার রাজনীতির মূল হাতিয়ার কি বা কৌশল কি? সর্বক্ষেত্রেতে একটা সাম্প্রদায়িক একটা উপাদান ঢুকিয়ে দাও, সাম্প্রদায়িক বিভাজন নিয়ে এসে শ্রমিকের মধ্যে, কৃষকের মধ্যে, জনগণের মধ্যে বিভেদ নিয়ে আসো, আর মিথ্যা, স্থূল এবং আবেগের স্লোগান রাষ্ট্রবাদ। আরএসএস, ভারতীয় জনতা পার্টি, তারাই একমাত্র আমার দেশের সংস্কৃতির কথা ভাবে, ঐতিহ্যের কথা ভাবে, পরম্পরার কথা ভাবে, অন্যরা কেউ ভাবে না। কিন্তু ঘটনা কি? এই যে আরএসএস, এবছর তাদের 100 বছর পূর্তি হবে, সারা দেশে দেখবেন বিশাল বিশাল ইয়ে হবে। আমাদের রাজ্যেও 1925 সালে আরএসএসের গঠন, এবার 2024 সাল, 100 বছর পূর্তি। আগামী বছর হয়তো বা এই বছর থেকে শুরু করবে তারা 100 বছর পূর্তি উৎসব। আর এই 100 বছর পূর্তি উৎসবকে কেন্দ্র করে এক দেশ এক ভোট, এক দেশ এক নেতা, অর্থাৎ আবেগের মধ্য দিয়ে যে ভারতীয় সভ্যতা, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী যদি ভারতকে এগিয়ে নিয়ে যেতে হয়, আরএসএস এর সে লাইন ধরে এইভাবে ভারতকে আগামী দিনে এগিয়ে চলতে হবে। আরএসএস এর বিরুদ্ধে এসে আরএসএস স্বাধীনতা আন্দোলনে তার কোনো ভূমিকা ছিল না। তাদের হেডকোয়ার্টারে
2000 ইংরেজি অবধি ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হতো না। ভারতের তেরঙ্গা ঝান্ডাকে তারা বলতো এটা পাপ। অর্থাৎ সবুজ তেরঙ্গা, এর মধ্যে একটা সবুজ রং আছে, সাদা তেরঙ্গা এবং সবুজ। এই সবুজ রংটা পাপ। কেন সবুজ রংটা পাপ? কারণ মুসলমানদের যে পতাকার মধ্যেও, এই মসজিদের উপরেও তারা যে ধর্মীয় পতাকা করে সবুজ, কাজে সে অর্থে এরা বলে যে তেরঙ্গা ঝান্ডা হলো পাপ। কোনো হিন্দু, আমাদের দেশে তেরঙ্গা ঝান্ডা যখন গৃহীত হয় 1930 সালে, যখন সারা দেশে গান্ধীজির নেতৃত্বে এই তেরঙ্গা ঝান্ডা উত্তোলিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন এই বিশ্ব হিন্দু পরিষদরা, RSSরা বলতো যে তেরঙ্গা ঝান্ডা তো হিন্দুদের জন্য পাপ, কোনো হিন্দু এটা গ্রহণ করতে পারে না। আর তারা এখন তিরঙ্গা যাত্রা করে, একেবারে অফিসে কাছারি কেন, স্কুলে কেন, বাড়ি বাড়িতেই পতাকা উঠাতে হবে। ভালো কথা, পতাকা উঠাতে আমাদের কোনো আপত্তি সেখানে নেই। এর যে প্রবক্তা, দ্বিতীয় সরসং পরিচালক, এখন যে মোহন ভাগবত আছে, নবম না অষ্টম জানি, তার দ্বিতীয় যিনি গোলওয়ারকার, এই গোলওয়ারকার এই RSSের তার দৃষ্টিভঙ্গি কি এটা লিখেছিল, উই অর আওয়ার নেশনহুড ডিফাইন, উই অর আওয়ার নেশনহুড ডিফাইন। বইয়ের নামটা হলো 77 পৃষ্ঠা। কমরেড সীতারাম ইয়েচুরি গোলওয়ারকারের এই 77 পৃষ্ঠার যে তার দলিল, যার ভেতর দিয়ে এই দেশে RSSরা বলে যে হিন্দুদের শত্রু মুসলমান, খ্রিস্টান আর কমিউনিস্টরা। এই গোলওয়ারকারের বইয়ের পুরো ব্যাখ্যা করে সীতারাম বই লিখে। এই বই পরবর্তী সময়েতে ফ্রন্টলাইন যে ম্যাগাজিন, খুব উন্নত ম্যাগাজিন আমাদের দেশের, এই ফ্রন্টলাইন ম্যাগাজিন তারা ছাপে, এবং RSSের উপরে এখন অবধি ভারতীয় যারা এই লেখক, শিক্ষাবিদ, দার্শনিক, অন্যতম একজন আছেন এজিক, এই আর নাম ভুলে গেলাম আমি, যাই হোক একজন ভদ্রলোক, তিনিও বলেছেন যে এই লেখা যে RSS সম্পর্কে এত, এজি নুরানি RSSের উপর তার বহু লেখা আছে, একজন অধ্যাপক এজি নুরানি সাহেব বলেছেন যে সীতারাম ইয়েচুরি এই যে লিখেছেন গোলওয়ারকারের বইয়ের উপরে, এবং সেখানে প্রমাণ করে দিয়েছেন এই উই এন্ড অর আওয়ার নেশনহুড ডিফাইন, এটা সম্পূর্ণভাবে সেই হিটলার মুসোলিনির যে ফেসিস্টিক, অর্থাৎ সেখানে ইহুদিদের নিধন করো, প্রায় 60 লক্ষ ইহুদিকে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে খতম করেছিল। যদিও দুর্ভাগ্যের সেই ইহুদিরা এখন আবার ওই প্যালেস্টাইনীয় মুসলমানদের নিধন করছে। এই দলিল আর সেই দলের মধ্যে কোনো ফারাক নেই। তো আজকে আমরা যখন কমরেড সীতারাম ইয়েচুরিকে আমরা স্মরণ করছি, এটা শুধু তার কিছু কাজ, কিছু লেখা, এগুলো স্মরণ করার জন্য না, যে তিনি তার কাজের মধ্য দিয়ে, তার লেখনের মধ্য দিয়ে, তার বক্তৃতার মধ্য দিয়ে নানা মঞ্চ থেকে যে এই মুহূর্তে দেশের সবচেয়ে পরম শত্রু কে, এটাকে চিহ্নিত করে দিয়ে গেছেন। এবং এই জায়গায় এই যে বর্তমান ইন্ডিয়া ব্লক তৈরি করার, এটা নিয়ে আমাদের পার্টিতেও
অনেক আলোচনা আছে, বিতর্ক আছে, থাকবে। কমিউনিস্ট পার্টি বিতর্ক না হলে পরে এটা মৃত পার্টি। বিতর্ক থাকতেই হবে এবং সে বিতর্ক হতে হবে গঠনমূলক, সৃজনশীল। যে আমরা দেশের এই বর্তমান সময়েতে যেভাবে এটা ফেসিবাদের দিকে এগোচ্ছে এই সরকার, কি হবে পার্টির ভূমিকা? আমাদের পার্টির মধ্যে কেউ কেউ বলছে যে না, আমরা একেবারে বিশুদ্ধ, আমরা একদম চলবো সোজা রাস্তায়, বাম দিকেও তাকাবো না, ডান দিকেও তাকাবো না, একেবারে সোজা রাস্তায় আমরা যাব। আবার কেউ কেউ বলছে যে না, বাম দিকেও তাকাতে হবে, ডান দিকেও তাকাতে হবে, প্রয়োজনে সেই মাও সেতুং, লেনিনরা তাদের সময়তেও 1 স্টেপ ফরওয়ার্ড 2 স্টেপ ব্যাকওয়ার্ড, এক কদম এগিয়েও কখনো কখনো 2 কদম পিছুতে হবে। আমরা যদি এইভাবে না যাই তাহলে আমরা এককভাবে চলতে গিয়ে একে তো আরএসএস বিজেপি তো সেই 1925 সালেই উই অ্যান্ড অর আওয়ার নেশনহুড ডিফাইন সেখানে বলেই দিয়েছে যে আরএসএস বিজেপি মানে পরবর্তী সময় এই যে বিজেপি তৈরি হবার পর এদের পরম সূত্র হলো কমিউনিস্ট, মুসলমান আর খ্রিস্টান। এরা তো রেহাই দেবে না। কিন্তু এই শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি আমরা যারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অন্তত একটা পর্যায় অবধি এই আক্রমণকে রুখে দাঁড়ানোর জন্য আমাকে সঙ্গ যারা দেবে, আমরা যে তাদেরকেও যদি আমরা সাথে না নিই তাহলে কি হবে? একলা একলা মার খাবো। এই ক্ষেত্রেতেও যে ভারতবর্ষের যে বর্তমান যে ইন্ডিয়া জোট তৈরি করার ক্ষেত্রেতে কমরেড সীতারাম ইয়েচুরির ভূমিকা সবচেয়ে উজ্জ্বল। হয়তো বুর্জোয়া প্রচার মাধ্যম তার মুখ খুব দেখায় না, তার ছবি খুব ছাপে না। শুরুতে যখন পাটনাতে ইন্ডিয়া ব্লকের প্রথম মিটিং হলো, এই ইয়েতে কি নাম জানি, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ছবি, শুধু নীতিশ কুমার নেতৃত্বে বিজেপির বিরুদ্ধে হবে। এরপরে যখন বেঙ্গালোরে হলো অন্যদের ছবি আসলো, তারপরে মুম্বাইয়ে হলো, একটা নামও ঠিক হলো, কর্মসূচি ঠিক হলো। সীতারাম ইয়েচুরির খবর হয়তো বা পত্রিকাতে সেরকমভাবে আসেনি। কিন্তু এই যে 27-28টা পার্টি, দলের পতাকা ভিন্ন, তারপরে মতাদর্শ ভিন্ন, কারো কারো কোনো সেরকম কর্মসূচিই নেই, শুধু ভোটের জন্য পার্টি, এটাই তো সমস্ত ইয়েগুলো। এদেরকে ঐক্যবদ্ধ রাখা, এক মঞ্চে রাখা কমরেড সীতারাম ইয়েচুরি এই জায়গায় সবচেয়ে বেশি অনুঘটকের ভূমিকা পালন করছেন। তো এই মুহূর্তে এই দিক থেকেও আমাদের সাময়িকভাবে বিরাট ক্ষতি হয়ে গেল। তো সেই জায়গায় আমরা আগামী দিন তার এই অসমাপ্ত কাজ বা এই শূন্যতা পূরণে আমাদের ভূমিকা কী হবে? এখানে কমরেড রতন এবং কমরেড রঞ্জিত বাবু খুব সুন্দরভাবে বলেছেন। আমাদের রাজ্যের মধ্যে হ্যাঁ একটা সময়েতে 2018-র 3রা মার্চ দিন ভোট গণনা আমরা সংখ্যালঘিষ্ঠ হয়ে যাই, অর্থাৎ আনুষ্ঠানিকভাবে আমাদের সরকার পতন হয়। আজ থেকে 7.5 বছর আগে সেদিন আমাদের পার্টি মেম্বার ছিল 10 জন কম 98,000।
যদি সপ্তম অষ্টম বামফ্রন্ট সরকার তৈরি হলে বোধহয় এখন পার্টি মেম্বার 1.5 লাখ হয়ে যেত, হতো না? যে বাচ্চাটা জন্ম হয়নি তার জন্য একটা বুক হয়ে থাকতো এজিসিএম এর কোনো পোস্ট, এটাও আমরা করে ফেলতাম। গণসংগঠন মেম্বারশিপ তো মানে জনসংখ্যার ছাপাইয়া যায়। তো আজকের দিনে দাঁড়িয়ে এই যে গেল আমাদের যে স্ক্রুটিনি ফাইনাল হওয়ার পর আমাদের পার্টি মেম্বারশিপ এখন 37,000, একটু বেশি 38,000-এর কাছাকাছি। 98 থেকে 38 মানে কত? 60,000 নাই, এটা 60,000 না। এই গত 7 বছরে যদি আরো 7,500 যদি পার্টি মেম্বার না যোগ দিত তাহলে এটা 30,000 আসত। তার মানে হলে কত গেল? 67,500 পার্টি মেম্বার নাই। এরা ছিল এক সময় যখন সরকারে ছিলাম। আমরা হয়তো বা কেউ কেউ এই সংখ্যাটা শুনলে আফসোস করি, আরে বাবা এত লোক গেল গিয়া। নারী সমিতি, যুব ফেডারেশন, ছাত্র ফেডারেশন, কৃষক সভা, বাড়িতে গিয়ে মেম্বারশিপ করতে হয় না, উল্টা গিয়ে মেম্বারশিপ বাড়িতে এসে নিয়ে যায়। এখন 3 বার গেলেও হয় না। আমরা কি তার জন্য আফসোস করবো যে না? বরঞ্চ আমরা বলবো 67,500 পার্টি মেম্বার যে চলে গেল, হ্যাঁ একটু আফসোস তো থাকবে, কিন্তু তার চেয়ে বড় আফসোস আজকের 37,000 পার্টি মেম্বার কতজন আমরা বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছি। আজকে 37,000 পার্টি মেম্বার নির্বাচনী সংগ্রামেই হোক বা অন্য কোনো লড়াই সংগ্রামে কতজন আমরা অংশগ্রহণ করছি, কতজনকে অংশগ্রহণ করাতে পারছি? পারছি না তো। 1978-এ যখন 56টা আসন নিয়ে বামপন্থী ফ্রন্ট সরকার তৈরি হয়, ওই সময়তে ত্রিপুরার পার্টি মেম্বারশিপ ছিল মাত্র 6,000 থেকে অল্প বেশি। তখন ক্রেডেনশিয়াল তৈরি হতো কিনা আমি জানি না। এখন তো ক্রেডেনশিয়াল তৈরি হলে পরে মাস্টার ডিগ্রি, এই ডিগ্রি, সেই ডিগ্রি, আরও কত। আমার মনে হয় সেদিন যে 6,500 যে পার্টি মেম্বার ছিল তার যদি ক্রেডেনশিয়াল তৈরি হতো, বলতো ক্রেডেনশিয়াল লেখা হতো জুমিয়া কয়জন, ভূমিহীন কয়জন, নিরক্ষর, এটাই বেশি হতো। কিন্তু সেদিনকার সেই জুমিয়া, নিরক্ষর, ভূমিহীন, খ্যাতমজুর পার্টি মেম্বার যারা, তারা এদের ঘরে কয়বেলা ভাত থাকতো কি থাকতো না তার চিন্তার আগে যে না পার্টি দায়িত্ব দিয়েছে, এই পার্টির দায়িত্বটা শেষ করার আগে আমার অন্য কোনো কাজ নেই। যে আমার ঘরের লোক অসুস্থ, তার জন্য ওষুধ কিনতে হবে, পথ্য কিনতে হবে, হ্যাঁ দরকার, এটা না করার জন্য বলছি না। কিন্তু তখনকার সময়তে সে 6,500 পার্টি মেম্বার আগে লেভি, আগে পার্টির লেভিটা দিয়ে তারপরে হলো আমার অন্য জরুরি কাজগুলি করা। কিন্তু আজকে উল্টা, আজকে উল্টা। আজকে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নাই, নানা ধরনের অজুহাত। হ্যাঁ আক্রমণ তো আছেই, না হলে পরে যাদের বাড়িঘর পড়েছে, যারা শারীরিকভাবে এই ব্যথা পেয়েছেন, এদেরকে অসম্মান করা হবে। কিন্তু রঞ্জিতবাবু আজকে খুব ভালো উদাহরণ দিয়েছেন। দৈনিক সংবাদ পত্রিকা এটা আমাদের বন্ধু পত্রিকা না। আপনারা দেখেছেন এই যে গত কদিন এই যে বিধানসভা অধিবেশন গেল,
আমাদের সদস্য সংখ্যা মাত্র 10 জন এখন, কিন্তু 10 জন হলেও এই গেল বিধানসভাতে বন্যা, পঞ্চায়েত নির্বাচনে এই যেভাবে রিগিং হয়েছে, আইন শৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে, বেকার সমস্যা, নারী নির্যাতন, এখানে আপনাদের শিক্ষক কি নাম জানি, হ্যাঁ, অভিজিতের খুন, একটা ইস্যু আমরা ছাড়িনি। মাত্র 3 দিনে অধিবেশন, রাত 8টা 9টা বাজিয়ে ছেড়েছি আমরা। কিন্তু দৈনিক সংবাদ পত্রিকা খবর কি, হ্যাঁ, বিরোধীদের কিছু খবর, ওই সুদীপ রায় বর্মন এটাকে এমনভাবে তোলা হয় যে না, বোধহয় সুদীপই বোধহয় বিরোধী দলের নেতা, এরাই একমাত্র জনগণের কথা বলছে। সিপিএম কি লিখেছে যে পঞ্চায়েত নির্বাচন কথা তুলতে গিয়ে সিপিএম এর লেজে গোবরের অবস্থা। বাহ! অথচ এই সরকার জবাব দিতে পারেনি। কি বেকার সমস্যা, কি আইন শৃঙ্খলা, কি বন্যা পরিস্থিতি, কি পঞ্চায়েত নির্বাচন, উত্তর দিতে পারেনি। এই যে আপনাদের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সুনির্দিষ্টভাবে অর্থনৈতিক যে সমস্ত কোনো জায়গাতে তার কোনো নাই, এক লাইন লিখছে না। কিন্তু অন্যদিক থেকে, তারপরও অন্যদিক থেকে রঞ্জিত বাবু যেটা মেনশন করেছেন যে একটা দিনের পত্রিকাতে 12-13টা নেগেটিভ হেডলাইন, ইয়েস, লুকাতে গিয়েও লুকাতে পারছে না। তার অর্থটা কি? আমাদের রাজ্যের জনগণের মুষ্টিমেয়, এখন মুষ্টিমেয় জায়গায় এসছে। যারা ব্লকে, পিডব্লিউডি অফিসে, এগ্রিকালচার অফিসে যেখান থেকে কিছু টাকা পয়সা হয় সেখানে সিন্ডিকেট করে লুটপাট করা ছাড়া, ওই বিধায়কদের বা মণ্ডল নেতাদের কেন্দ্র করে, এরা ছাড়া বিজেপির 18-র পরে যারা এই বাইক বাহিনী ইত্যাদি করে, যারা মানে নির্দেশ দেওয়ার সাথে সাথেই তার আগে এগিয়ে গেছে, আজকে সংখ্যাটা একেবারে হাতে গোনা। কিন্তু আমরা এই যে জনমনে যে ক্ষোভ তৈরি হয়েছে, এই ক্ষোভকে কিভাবে সংহত করে জনগণের প্রতিরোধ গড়ে তুলব গণতান্ত্রিকভাবেই। ওই থানায় আগুন লাগিয়ে দেওয়ার জন্য, গাড়ি পুড়িয়ে দেওয়ার কথা বলছি না, এই মিলিটান্সি দরকার নাই। কিছু কিছু যুবক ফেসবুকে লেখে, আমাদেরকেও এখন হোয়াটসঅ্যাপ হওয়ার সুবাদে সবাই জানে আমাদের টেলিফোন নাম্বার কি, কত ধরনের পরামর্শ পাই। এক্ষুনি আপনারা বিধানসভা ইয়েতে মুখ্যমন্ত্রী বাড়ির চলে যান, এক্ষুনি উমুকের বাড়ির চলে যান বলে। তাকে যদি পাল্টা দিই, আচ্ছা ঠিক আছে ভাই, তুমি আগে আসো, তুমি সামনে থাকবে, আমি পেছনে থাকবো, এরপর উত্তরটা আসে না, এরপর আর তার রিপ্লাই নাই। কেন এগুলো? যে কথাটা বললাম, 67,500 পার্টি মেম্বার বিদায় হয়ে গেছে, এটা আফসোস করা দরকার নাই। আফসোস হলো এখনো 37,000-38,000 পার্টি মেম্বার আছে। কেন তাদেরকে আমরা নামাতে পারছি না? এখন এটাই আত্মসমীক্ষা করার, এই জায়গাতে কিভাবে এই মেদ বা নানা দুর্বলতা আমরা কাটিয়ে তুলতে পারি, তার একটা ভালো সুযোগ তৈরি হয়েছে। এটা রুটিনেই এসছে, এটা হলো পার্টি সম্মেলন। ব্রাঞ্চ থেকে সারা ত্রিপুরা যে প্রায় 4,000 ব্রাঞ্চ, 304টা লোকাল কমিটি, 24টা আমাদের মহকুমা কমিটি,
8টা জেলা কমিটি, রাজ্য কমিটি। তার মানে ছোট থেকে বড় এই কটা দিনে আমরা ব্রাঞ্চ সম্মেলনেই তাহলে প্রায় 4,500 সম্মেলন আমরা করব, 4,500। আর এই সম্মেলন প্রক্রিয়াতে কোনো কোনো স্তরের কমরেড তারা 1টা-2টা স্তরেও তারা যাবেন, লোকালের এই ব্রাঞ্চের তারা বেশিরভাগই যাবেন লোকালে। তো কমরেডদেরকে বলবো যে আজকে আমরা সীতারাম ইয়েচুরি যে ক্ষেত্র, পার্টির তার সম্মান, আমাদের এমপি সংখ্যা কম হতে পারে, রাজ্য এখন আগে 3টা ছিল, এখন 1টা, ভোট শেয়ার সেরকম নাই, কিন্তু পার্টি সরকার। আমরা 13 তারিখ গিয়েছিলাম দিল্লিতে, আমাদের পার্টি কেন্দ্র কমিটির অফিসের সামনে তার মরদেহ আনা হয়। 11টায় আসার কথা ছিল, আধা ঘন্টা আগেই আসে, কারণ তার আগে থেকেই রোড জাম হয়ে গেছে। হয় না কেন? তারপর দিল্লির শুধু জেএনইউ না, যে ইউনিভার্সিটির ছাত্র তিনি বা যে কলেজের ছাত্র ছিলেন তিনি, জেএনইউ, দিল্লি ইউনিভার্সিটি, আরো বহু কাতারে কাতারে বুদ্ধিজীবী এবং সাথে শ্রমজীবী, পার্শ্ববর্তী রাজ্য ইউপির গাজিয়াবাদ, ইয়ের থেকে রাজস্থান, পাঞ্জাব। আমরা ভেবেছিলাম আমাদের বর্তমান যে সেন্ট্রাল কমিটি অফিস গোল মার্কেট বলে, গোল মার্কেট থেকে আমরা 1400 প্রায় প্রায় হবে 2 থেকে আড়াই কিলোমিটার হবে, অর্থাৎ 1400 ওইখানে আমাদের সেন্ট্রাল কমিটি অফিস ছিল আগে। কমরেড সীতারাম ইয়েচুরি 1985 সালে ওইখানেই তিনি কাজ শুরু করেন কমরেড বাসবপুন্নাইয়ার সাথে। কাজে ওইটাকে স্মরণ করার জন্য আমরা গোল মার্কেট থেকে 1400 যাব। তো মিছিল যাবে কোত্থেকে? মিছিল তো আগেই এই জায়গাটা ভর্তি হয়ে আছে, এত লোক। দিল্লিতে মানে এত ভালোবাসা, এত শ্রদ্ধা। 5টা দেশের অ্যাম্বাসেডররা এসছেন, নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী এসছেন। মানে সীতারাম ইয়েচুরি ভাবমূর্তি মানে পার্টির ভাবমূর্তি। তাহলে এই ঐতিহ্য বা ইংরেজিতে বলি আমরা লেগাসি, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার বহন করার দায়িত্ব আমাদের। এবং সেটা আমাদের যে কর্মক্ষেত্র ত্রিপুরাজ্যের মধ্যে, যে আজকে একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে এই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। পাহাড় একটা সময়েতে এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের আবেগে বেসে গিয়েছিল, এগেও ভাঙছে, সমতলও ভাঙছে। সুবর্ণ সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। ব্যক্তিগতভাবে সেই 84-85 সাল থেকেই তিনি যখন পার্টির সেন্ট্রাল কমিটি, তখন থেকে ওনার সাথে আমার পরিচয় বা সান্নিধ্য আসার সুযোগ। এরপরে যুব আন্দোলনে, পরবর্তী সময়েতে, এবং সর্বশেষ যে স্মৃতি আমার খুব মানে হয়, 19 তারিখে তিনি যেদিন ভর্তি হন এইমসে, সকালবেলা আমি গিয়েছিলাম। অ্যাভেলেবেল পলিট ব্যুরো সদস্যরা মিটিং করছিলেন। তো বলো যে না না তুমিও আসো, তুমি যেন আপনার মিটিং শেষ করুন। না আসো, তুমি অসুবিধা নেই, তুমি বসো। আরও কয়েকজন পলিট ব্যুরো মেম্বার ছিলেন, আধা ঘন্টা আমি ছিলাম সেখানে। ত্রিপুরার এই যে এইবারের সম্মেলনে একটা আপনারা দেখেছেন যে আমাদের ব্রাঞ্চ বাক হয়ে যাওয়ার কারণে, ব্রাঞ্চ ছোটো হয়ে যাওয়ার কারণে অনেক জায়গাতে যে পিএম থাকলেও সে পিএম ঠিক সেরকমভাবে সক্রিয় না, সিএমরাই চালাচ্ছে। তো আমাদের পার্টির রাজ্য কমিটি আমরা আলোচনা করি, সিএমরা তো পরবর্তী স্তরের সম্মেলনে প্রতিনিধি হবার আমাদের সংবিধান অ্যালাউ করে না।
অ্যাটলিস্ট দর্শক হিসাবে, অবজারভার হিসাবে, যাতে যে সমস্ত লোকাল কমিটিতে এরকম হয়ে গেছে তারা যেতে পারে, এটার প্রস্তাব পাঠিয়েছিলাম। আমাকে বললো তুমি পলিট ব্যুরো মেম্বার আছো, তুমি বুঝিয়ে বলো। আমি বসে আধা ঘন্টা কথা বলছিলাম, একদম খুব ভালো মানুষ। কোনো ধরনের তার ভেতরে সেদিন এরকম রোগ বাসা বেঁধেছে, মাত্র আরও 23-24 দিনের মধ্যেই তার জীবনায়ু শেষ হয়ে যাবে, মোটেই মনে হয়নি। একেবারে হাসি খুশি, দিল খোলা মানুষ, সবসময় যেরকম সেরকম। যাই হোক, প্রকৃতিকে আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই, মানতেই হবে। কিন্তু তার এই স্মৃতি, সেই স্মৃতি কি, যে সমাজ পরিবর্তনে মার্ক্সবাদ লেনিনবাদকে পাথেয় করে আমাদের এই ব্যবস্থায় কিভাবে তার প্রয়োগ করব। আর এটা যদি আমরা নিজেরা সক্রিয় না হই, নিজের এলাকাতে যদি কাজ না করে, শুধু উনার এগুলাকে স্থিতি লেহন করেও কিচ্ছু হবে না। তো আমি আশা করব যে উদয়পুর প্রায় 7 বছর হতে চলল, আমাদের ত্রিপুরার যে পার্টি মেম্বারশিপের দিক থেকে মহকুমা হিসাবে এটা বোধহয় দ্বিতীয়, না প্রথম, বিলোনিয়ার পরে বোধহয় এটা। কিন্তু আমি বলবো এখানে যে পার্টি মেম্বারশিপ হিসাবে যে ধরনের ভূমিকা জনগণের মধ্যে থাকা দরকার, সেদিক থেকে উদয়পুর পার্টির নাই। এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। তার মধ্য দিয়েই যে কমরেড সীতারাম ইয়েচুরির প্রতি আমাদের শ্রদ্ধা, অর্থাৎ যে আদর্শে ব্রতী হয়ে আমরা এসেছি, সে আদর্শকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, তার জীবন থেকেও এবং আমাদের জীবনের অভিজ্ঞতা থেকেও এটাকে মিশিয়ে মার্ক্সবাদ লেনিনবাদকে হাতিয়ার করে এগিয়ে যাব। তার মধ্য দিয়েই আমরা কমরেড সীতারামকে আমাদের মনের অন্তরে আমরা চিরকাল মনে রাখবো। এই কথাগুলো বলে আবারও কমরেড সীতারাম ইয়েচুরির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। কমরেড সীতারাম ইয়েচুরি অমর রহে।